আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হঠাৎ করেই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকে হঠাৎ করে একসাথে অনেকগুলো আসামিকে বা জঘন্য চরিত্রের রাতের রাজারানীকে ইচ্ছা মতো ধোলাই করে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করব। কারণ আমার আসামিদের বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের জীবনে হঠাৎ করে যে সমস্যাগুলো তৈরি হইল বা যে ঘটনাগুলো তাদের জীবনে ঘটতেছে, এই হঠাৎ জিনিসটা আগে দৌড় করতে হবে। তো এই হঠাৎ হাগুটুকানি গোবরটুকানি কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে আমার মেজাজটা বিগড়ে দিছে সেটাই সবার আগে এখানে সংক্ষিপ্তভাবে উল্লেখ করে বর্ণনা দিয়ে তাকে হঠাৎ ধোলাই করে ছেড়ে দেই, তারপর অন্যান্য আসামিদেরকে ধোলাই করি। এই যে ফকিন্নির বাচ্চা, পাট ক্ষেতের আইএফএল, পাট ক্ষেতের রানী, গোবরটুকানি, হাগুটুকানি, গত কয়েকদিন ধরে তার টাইটেল থাম্বনেলে যেভাবে হঠাৎ করে কি ঘটতেছে কি হচ্ছে এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করতেছে, এগুলো দেখে না মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারতেছি না। খালি তাকে জুতাইতে, থাবড়াইতে, ঠ্যাঙ্গাইতে ইচ্ছা করতেছে। হাতটা পিস 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 করতেছে, ইস পিস ইস পিস করতেছে। তার টাইটেল থাম্বনেলের নমুনাগুলো দেখেন, এর জন্য তাকে ধুলাই করে ছেড়ে দিব। অনেক সময় নিয়ে তাকে ধুলাই করার সময় নেই। দেখেন, সে আজকে দিনের বেলা একটা টাইটেল দিছে, হঠাৎ করে ছোট ননদ বাড়িতে আসলো, আজকে সকালের নাস্তা কি দিয়ে করা হলো, দাড়ি আবার অবলিক। ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওটা আপলোড করার আগে ওই কাইল্লা পেতনি মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি সেও একদিন আগে এই ভিডিও আপলোড করার কমপক্ষে 17-18 ঘন্টা আগে ওই কাইল্লা পেতনি মেকাবুতুরি যাত্রা দলের সর্দার নিয়ে এই ধরনের হঠাৎ করে টাইটেল থাম্বনেল দিয়ে এই ভিডিও আপলোড করছিল যে হঠাৎ করে মায়ের বাড়িতে চলে আসলাম। কি লিখছে টাইটেল? হঠাৎ করে মাকে দেখতে চলে আসলাম, বাড়িতে এসে নিরাশ হয়ে পড়লাম, ভাবি কোথায় চলে গেল। তো গোবরটুকানি মেকাবুতুরি তো জানাইছে যে সে হঠাৎ করে চলে আসছে, তোর আবার সেটা হঠাৎ করে বলার একদিন পরে বাসি খবর হঠাৎ করে জানানোর কি দরকার আছে বা ছিল? ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, কামলা, হাগুটুকানি, গোবরটুকানি আর মেকাবুতুরি টাইটেল থাম্বনেল একই দিয়েছে, তাদেরকে ইয়া করলাম না। এছাড়া হাগুটুকানি, গোবরটুকানির হঠাৎ আর কি কি টাইটেল আছে দেখেন। স্বামীকে নিয়ে হঠাৎ করে কেন ক্যামেরার সামনে আসলাম, এর একদিন আগের ভিডিও। হঠাৎ তো স্বামীকে নিয়ে কি তুই এর আগে কখনোই ক্যামেরার সামনে আসিস নাই, কথা বলিস নাই? তোর স্বামী গোলামিয়ার মুখ তুই দেখাস নাই? ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, মূর্খের বাচ্চা, গোবরটুকানি। এর আগের দিন বা এই ভিডিও 7-8 ঘন্টা আগে আরেকটা ভিডিও আপলোড করছে, সেখানেও টাইটেল আজ হঠাৎ করে দাদিরা কেন গেলাম, সেখানে যে কি হলো। এই হঠাৎ তোদের জীবন থেকে কিভাবে দূর হবে, কিভাবে তোদেরকে শাস্তি দিলে, তোদেরকে জুতা বেটা, ঝাড়ু বেটা, ঠ্যাঙ্গাই, কেবলা বাস, ডিম তারাবি, মরিচ বাটা, তাল গাছ, বট গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ দিলে তোদের একটু লজ্জা শরম হবে। তোদের এইসব জিনিসগুলো প্ল্যান মাফিক হবে, পরিকল্পনা করে তোরা প্রস্তুতি নিয়ে তারপরে এই কাজগুলো করবি। যে হঠাৎ করে কোনো কিছুই তোদের জীবনে ঘটবে না। ফকিন্নির বাচ্চা, একটু কয়ে ফিরে যাচ্ছেন তোরা দাদিরা। এখন আমি তোর একটা ভিডিও আমি দেখিনি, শুধু তোর টাইটেল থাম্বনেল গুলো দেখেই তোকে ধোলাই করা যায় ঘন্টার পর ঘন্টা। ঠিক আছে? ফকিন্নির বাচ্চা, এই যে দাদিরা মিলে হঠাৎ কোথায় গেছিস, কি করছিস, এটা কি হঠাৎ করে হয়েছে না প্ল্যান মাফিক? যে কয়েকজন মিলে তো দাদি রা হয়, আর তুই এই বয়সে কিসের দাদি হয়ে গেছিস, কিভাবে দাদি হয়ে গেছিস আমি কিছু জানি না। ফকিন্নির বাচ্চা, অনেক আসামি বা রাতের রাজারানীকে যেহেতু ধোলাই করতে হবে, তোকে আপাতত ছেড়ে দিচ্ছি। তোর জামাই ওই টুনটুনি ছাড়া, ওই হিজড়ার বাচ্চা, ওই বাডুল ফুড়ুন গোলামিয়ারে
বিদেশ পাঠাবি, কেন পাঠাবি, এই সেই এই নিয়ে তোর অনুভূতি, কোন দেশে পাঠাবি, এগুলোর জন্য তোরে আরেকদিন ধুলাই করবো। এই ধুলাইটা পাওনার থাকলো, ঠিক আছে? আজকে ধুলাই করতে পারলাম না দেখে মন খারাপ করিস না, আজকে একটু অল্প জায়গায় মলম লাগাই ঘুমায় থাক ফকিন্নির বাচ্চা। এইবার চাশমিশ চেপা সুটকির পালা। চেপা সুটকি তার জামাইকে নিয়ে গত কিছুদিন ধরে, মাসখানেকের উপর ধরে, যেই নাটক শুরু করছে, যে গলাবাজি চাপাবাজি, যে মিথ্যাচারিতা, চিটারি বাটপারি প্রতারণা শুরু করছে, ভাড়া বাসায় থাকার জন্য একটা মিথ্যা অজুহাত দেওয়া। তো এখন তো সে ঠিকই তার এই নেশাখোর, গাঁজাখোর, মাগিবাজ, জুয়াখোর জামাই নিয়েই সংসার করতেছে, ইয়ে করতেছে। এখন আর কি বলবে না বলবে, এখন নতুন একটা অজুহাত দাঁড় করায় নিয়ে আসছে। তার জামাই ওই নয়া বাঁধেন না, প্রতিজ্ঞাবদ্ধ ভাবে মানে তার সাথে সংসার করার জন্য মানে তাকে কনভিন্স করছে। কি ধরনের টাইটেল দিছে সে? স্বামী কি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফিরলো আমাদের কাছে, তবে কি সে তার জীবনে আমাদের চায়? থাম্বনেল, স্বামী কি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফিরলো আমাদের কাছে, তবে কি ভাড়া বাসায় আসার এতদিন পরে সে স্ত্রী সন্তানের মূল্য বুঝতে পারলো? তাহলে কি সে আমাদের সাথে ভালোভাবে বাঁচতে চায়, না এর মধ্যে অন্য কিছু আছে? তো কি আর বলবো, সে যে কি বুঝাইতে চাইলো, কি বলতে চাইলো, এটা এই তার মতন মূর্খ চেপাসুর কি জানে। সে কতক্ষণ ঘেউ ঘেউ করে বা বক বক করে শুধু সময় পার করে গেল, যে তার স্বামীর মনের ভাবটা সে আগে বুঝতে পারে নাই। শুধু শুধু সে তার স্বামীকে ভুল বুঝতেছিল। তার স্বামীকে নিয়ে সে যে অপবাদগুলো দিছে, যে কথাগুলো বলছে, এগুলো ঠিক না। প্রথমে এরকম বললো যে আমি এতদিন আমার স্বামীটাকে ভুল বুঝে আসতেছিলাম, আসলে সে ওইরকম না। পরে আবার মানে অন্য কথায় চলে গেছে, যে তার স্বামী এখন বলতেছে ওই যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, যে সে এই চেপাসুটকি যেভাবে চায় মানে সেভাবেই সে জীবনটা সাজাবে, সে আয়রোজি করবে, সংসারের প্রতি দায়িত্ব নিবে। চেপাসুটকি চায় না যে তার স্বামী নয়া বাদেম্মা যে নিজে আয়রোজি করে এই চেপাসুটকির পিছনে বা তার সন্তানদের পিছনে টাকা পয়সা খরচ করুক, শুধু সঞ্চয় করুক, তবু তার স্বামী এই নয়া বাদেম্মা যেন আয়রোজি করে, যে তার টাকা সংসারের পিছনে খরচ করতে হবে না, সে জমাইতে থাকুক ভবিষ্যতের জন্য, সন্তানদের জন্য, তাদের তো একটা ভবিষ্যৎ আছে, এই সেই। তো এইভাবে যদি সে আসতে পারে, কাছে আসতে পারে, সে শুধু শুধু তার এই বাদেম্মা জামাইটাকে কেন কষ্ট দিবে, ইয়ে করবে, আবার আরেকটা সংসার মানে পাততে হবে, সেই সংসারটাও যে ভালোভাবে সে মানে কাটাতে পারবে, সেই সংসারে সুখ পাবে, এটাও তো কোনো গ্যারান্টি নেই। সেই তো এই লোকটাকে সে আর কষ্ট দিতে চায় না। তো এখন তারা একসাথে বসবাস করবে, আর ভাড়া বাসায় বেশি দিন থাকবে না। এখন তারা হাইটুকানি গোবর টুকানির চাইতেও সুন্দর একটা বাসা করার চিন্তা ভাবনা করতেছে খুব শীঘ্রই। এই কথাগুলোই বললো, এবং সে তার স্বামীকে শেষ একটা সুযোগ দিতে চাচ্ছে বা দিছে, যে আমি দেখতে থাকি যে এখন আমার নয়া বাদেম্মা জামাই তার প্রতিজ্ঞা রাখতে পারে কিনা, সে কতদিন পর্যন্ত ঠিক হয়ে চলে। তো তোকে আমি যা সময়ের অভাবে ধুলাই করলাম না, শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি। এই যে নাটক এতদিন ধরে করতেছিস, চিটারি বাটপারি প্রতারণা করে, মানে মিথ্যা মানে টাইটেল থাম্বনেল দিয়ে ইয়ে করে নাটক সাজিয়ে এতগুলো ভিউয়ার্সদেরকে ঠকিয়ে গেলি, এতগুলো টাকা ডলার এখান থেকে ইনকাম করে নিলি, তোকে সব চিটারি বাটপারি প্রতারণার জন্য সময়ের অভাবে ধুলাই করতে পারি নাই। আর যেন সেগুলোর জন্য করতে না হয়, তুই যতটুকু ছাড় পাইছিস সেগুলোর থেকে যেন একবারে ছাড়া পেয়ে যাস, সেই চেষ্টাটাই করিস। আবার কিছুদিন পরে যেন এসে বলিস না যে ভিউয়ার্স আমার তো বাজদা গোতাইতে গোতাইতে ক্ষত বিক্ষত করেছে, আমার তলদেশ দিয়া হুমানে রক্ত পড়তেছে, আমার একটু মলম লাগাই দেন, একটু ব্যান্ডেজ করে দেন। এইসব ব্যথা আর আমাদেরকে বা ভিউয়ার্সদেরকে দেখাইতে আসিস না। ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, স্যাপাসুটকি, বুঝতে পারছিস? এই জামাই নিয়ে তুই কম নাটক করিস নাই, কম জামাইয়ের বদনাম করে ভিউয়ার্সদের মাথা খাইতে আসিস নাই, মাথা খারাপ করতে আসিস নাই। তো তুই নিজে মুখে যেহেতু বলছিস এটাই শেষবার, তো এরপরে আর জামাই নিয়ে কোনো কথা বলবি না, সাফ জানিয়ে দিবি যে জামাই এটা ভালো হওয়ার না,
এটা মানে কুত্তার লেজ যেমন সারা বছর সারা জীবন বা 12 বছর নলের ভিতর রাখলেও সোজা হয় না, এই বাদাইম্মা এই ল্যাংটা পরিবারের সদস্য হয় না। বাদাইম্মাও তো মানে একই ক্যারেক্টারের, তাদের বোনদের যে চরিত্র তারও তো একই চরিত্র, তো এটা কোনোদিন ভালো হবে না। তাকে সেই জন্য ছেড়ে দিছি। আমি আমার পথে আমার সন্তানদেরকে নিয়ে থাকবো, সে তার পথে থাকবে, তার সাথে আর কোনো যোগাযোগ রাখবো না, সম্পর্ক রাখবো না, ছিন্ন। এর বাইরে কোনো কথা যদি কই বেরে ফইনির গেলে ফইনি একদম জুতাইতে জুতাইতে খাবি উড়ে আলাম, ফোড়ো তুলে আলাম, আপাতত চোখের সামনে থেকে যা। আমার প্রধান আসামি ওই খাড়াস বুড়ি নাজমা বেগমের 2 কুলাঙ্গার সন্তান, আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, দেয়াল টপকান্না লম্পট কুলাঙ্গার দেশি কুত্তা ও তারই বোন ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান কিড গার্ডেন দাঁতের বাগানকে একটু গোলাই করে লই। সাথে যদি হাতে সময় থাকে তাহলে ওই পাট ক্ষেতের রানী, ইবলিশের নানি, বাংলাদেশি ডাইনি মাগিনুরকেও একটু গোলাই করব। তো শুরুতে আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তারে দিয়ে শুরুটা করি। দেশি কুত্তা কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করছে। থাম্বনেল, মায়ের আলমারি বোনকে বোঝায় দিলাম। টাইটেল, বোনকে নিয়ে ব্যাংকে আসলাম মায়ের জমানো টাকা নিতে, অবলিক ব্যাংকে কত টাকা আছে, অবলিক মায়ের আলমারি বোনকে বোঝায় দিলাম। তার ফটকামি ফাতরামি বর্ণনা দিতে গেলে আমার বেড়ে নেডাক্স হয়ে যায় যে একটা মানুষ এতটা নির্লজ্জ, বেহায়া, ফটকা ফাতরা কিভাবে হইতে পারে। ছোট লোক দেখছি বা মানে দেখছি, এতটা নির্লজ্জ বেহায়া সত্যি কথা আমি দেখি নাই। মানুষ চিটারি বাটপারি প্রতারণা করলেও, নির্লজ্জতামি বেহায়াপনা করলেও একটু গোপনে করার চেষ্টা করে, বা তার এইসব চিটারি বাটপারি প্রতারণা কেউ যেন ধরতে না পারে, সে যেন ধরা না পড়ে, ওই রকম ভাবে করার চেষ্টা করে। কিন্তু ফকিন্নির বাচ্চা, এই খাড়াসগুলির বাচ্চা, এই কুলাঙ্গার দেশি কুত্তা একদম মানে স্বীকৃত হবে যে সে যেই ফটকামি ফাতরামি বা চিটারি বাটপারি প্রতারণাটা করতেছে, সাথে সাথে ধরা খাচ্ছে, যে সাথে সাথে সে প্রমাণ দিয়ে যাচ্ছে সে যা কিছু বলতেছে, যা কিছু করতেছে সব কিছু মিথ্যা অভিনয়, মিথ্যা নাটক, চিটারি বাটপারি প্রতারণা এবং ফটকামি ফাতরামি বেহায়াপনা। এই কুলাঙ্গার অমানুষকে, এই ঘৃণিত লালু দেশি কুত্তাকে ভিউয়ার্স আমি আর কিভাবে ধুলাই করলে এই দেশি কুত্তা একটু লজ্জিত হবে, একটু ক্যামেরার আড়ালে গা ঢাকা দিবে, একটু ভিউয়ার্স আমাকে একটু সুবুদ্ধি বা কুবুদ্ধি যেভাবেই হোক, কুপরামর্শ সুপরামর্শ আমাকে একটু কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন, জানিয়ে যাবেন, কেমন? এটা সবার কাছে বিনীত অনুরোধ থাকলো। তো কুলাঙ্গার দেশি কুত্তা তো একটা একটা লাইনের জন্য ধুলাই করি, থাম্বনেলের লাইন বা টাইটেলও লিখছিস, মায়ের আলমারি বোনকে বোঝাই দিলাম। ওরে সিটার, ওরে খাড়াস বুড়ির বাচ্চা, মাগি নুডলসের বাচ্চা, সিটারের বাচ্চা, তুই কি কোন একটা দিক থেকে, আচ্ছা তোর কথাতেই যাই, তুই যে তোর বোনকে মায়ের আলমারি বুঝিয়ে দিয়েছিস, এখন তোর বোন ওই মুখোশধারী শয়তান গার্ডেন দাঁতের বাগান, খাটের রানী, রাতের রানী দাঁতের বাগান, সে কি এটা মাথায় করে বা লেবার ভাড়া করে গাড়ি করে এটা তার সাথে নিয়ে মালয়েশিয়া চলে যাবে, না এটা তার শ্বশুর বাড়িতে দিয়ে আসবে? হ্যাঁ, তুই যে মায়ের আলমারি থেকে বুঝিয়ে দিছিস, ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, বেহায়ার বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, দেশি কুত্তা। হ্যাঁ, বলতে পারতি যে মায়ের জিনিসপত্র গুলো বোনকে দেখাচ্ছি, বুঝিয়ে দিলাম এটা কোন ধরনের কথা। তুই দেখাচ্ছিস ওই যে ব্যাংকে যাবি, বললি যে বোন ভাই দাঁতের বাগান দেশে আসছে, একদিনও বাড়িতে মানে থাকতে দিলি না, একদিন গেছে, দ্বিতীয় দিন সোজা কথা বোনকে নিয়ে মায়ের জমানো টাকাগুলো তুলে আনতে গেছিস। ছোট লোকের বাচ্চা, লোভী দেশি কুত্তা, কয়েকটা দিন যাক, দাঁতের বাগান আসছে, সে তো আর সাথে সাথে পালিয়ে যাবে না, আগে একটু আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় হোক, দেখা সাক্ষাৎ হোক। একদিন আসছে মানে আগের দিন রাত 4টা বেজে গেছে আসতে আসতে, পরের দিন তো আর কোথাও যাওয়া সম্ভব না, শরীরটাও টায়ার্ড, এত লং জার্নি, মালয়েশিয়া থেকে ঢাকা, আবার ঢাকা থেকে পাবনা, একটা মানুষের উপর দিয়ে অনেক ধকলি গেছে, ঠিক আছে। এর পরের দিন তো সে বিশ্রামে কাটিয়ে দিল, তারপরের দিনই তুই সকালবেলায় ব্যাংকে নিয়ে চলে গেলি। ছোট লোক, ফকিন্নি দেশি কুত্তা কোথাকার, আবার বলিস তোর কোনো লোভ লালসা নাই, এই নাই সেই নাই,
এতদিন পর্যন্ত তুই একা একা চেষ্টা করে এই যে ওয়ারিশ মানে তোরা দুইজন উপস্থিত নাই বলে আবার এটার জন্য কোর্টে যাইতে হবে, থানায় যেতে হবে, এখান থেকে সেখান থেকে নানান পারমিশন এটা সেটা আনতে হবে। তো সেগুলো দাঁতের বাগানকে ছাড়া সম্ভব হচ্ছিল না, মায়ের টাকা উঠাইতে পারতেছিলি না, দাঁতের বাগান দেশে আসছে আর সাথে সাথে চলে গেছিস ব্যাংকে মায়ের জমানো টাকা মানে নিয়ে আসতে। ওইটা ছাড়া তো কুরবানির ঈদ আসতেছে, গরু কেনা সম্ভব হচ্ছে না, বা আরো যেসব ফুটানি গুলো করতে হবে, শপিং টপিং এটা সেটা করতে হবে, ওইগুলো করাও সম্ভব হচ্ছে না। ছোট লোকের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা। তো তুই তোর ভিডিওতে অল্প একটু দেখাইছিস, আর সেখানে কি ঘেউ ঘেউ করতেছিলি, মূর্খের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। ভিউয়ার্স, এতদিন পর্যন্ত ব্যাংক থেকে আমাকে জানানো হয়েছে হয় আপনার বোন আগে দেশে আসুক, বোনকে নিয়ে আসেন, আপনার বোনকে নিয়ে আসলে ব্যাংকে মাত্র আধা ঘন্টার কাজ আছে, আধা ঘন্টার মধ্যে সব সম্পন্ন হয়ে যাবে। আর না হলে যে কোর্ট কাছারি এটা সেটা পারমিশন এটা সেটা করতে হবে, তো ওইগুলো লম্বা মানে প্রসেস করতে হবে, করতে হবে। তো এখন যেহেতু তোর বোন চলে আসছে, তাহলে যে তুই সেই বিশ্বাসে আধা ঘন্টায় কাজ শেষ হয়ে যাবে, তুই গেছিস। কিন্তু ব্যাংকের কাজ এত তাড়াতাড়ি হয়, আমাদেরকে না ঘুরাইলে, আমার জুতা তলি না খাওয়াইলে ব্যাংকের লোকের শান্তি লাগে না। এই সেই একটা জিনিস একবারে বলে দিলেই পারে, একসাথে সবকিছু বলে দিলেই পারে যে এটা লাগবে সেটা লাগবে এটা সেটা একবারে করে ফেলি না, বারবার ঘুরাবে। আর কয়দিন লাগে বলা যায় না। বোনের কাজ শেষ, বোনকে আর ব্যাংকে আসতে হবে না, কিন্তু আমাকে আরো ঘুরতে হবে, আরো ধন্না দিতে হবে। কেন? তুই তোর মায়ের যে নমিনি ছিল, তোর মায়ের নমিনি তোর বাপ তো আগে অক্কা পাইছে, পটল তুলেছে, মহিষ তুলতে গেছে, তো তোর বাপের মৃত্যু সনদ তুই নিয়ে যাস নাই। আরে ফকিন্নির বাচ্চা, তোর মায়ের আবার ব্যাংকের অ্যাকাউন্টে কিসের টাকা আমি জানি না, এটা কি আলাদা তোর মায়ের নামে পার্সোনাল অ্যাকাউন্ট ছিল কিনা, না যে তোর বাপের যে পেনশনের টাকাগুলো মাসে মাসে তোর মায়ের অ্যাকাউন্টে ঢুকতো, প্রথমে তোর বাপের এখানে পাইতো, তোর বাপ মারা যাওয়াতে নমিনি হিসেবে তোর মা পাচ্ছে, সেই টাকাগুলো মানে জমে ছিল কিনা সেটাও বলতে পারলাম না। যা, তোর মায়ের পার্সোনাল অ্যাকাউন্ট ধরে নিলাম যে তোর মায়ের পার্সোনাল অ্যাকাউন্ট, তোর মা বাপ জীবিত থাকতে তোর বাপ নমিনি ছিল, তো তোর বাপ যেহেতু মারা গেছে, তার যে একটা মানে মৃত্যু সনদ লাগবে, এইটা তো কি বলবো, একটা অশিক্ষিত গণ্ড মূর্খ এটা জানতো যে নমিনি সেই তো এটার অধিকারী হবে। তো নমিনি মারা গেছে, এখন ভবিষ্যৎ প্রজন্ম সন্তানাদি সেটার অংশীদার হয়ে গেছে, ওয়ারিশ হয়ে গেছে। নমিনি না থাকলেও তো তাদের অ্যাকাউন্টে যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে তার অংশীদাররা, তার মানে সন্তানরা সেটা ভোগ করতে পারবে, সেটা তুলতে পারবে। তো সেটা তোলার জন্য মা এবং বাবা যে মারা গেছে, সেই মৃত্যু সনদ তো এটা বাধ্যতামূলক লাগবে, এটা তো দেখাইতে হবে। এইটা তোরা যে ওয়ারিশ, এইটা প্রমাণ করার আগে তারা যে দুনিয়াতে নাই, তারা মারা গেছে, এই সনদটা সবার আগে প্রয়োজন। তো তুই এই সনদই নিয়ে যাস নাই ব্যাংকে, তো তোকে কোন হিসাবে তোদের পাওনা বুঝিয়ে দিবে, তোদের টাকা তোদেরকে দিয়ে দিবে। ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, হালা কুলাঙ্গার দেশি কুত্তা। হ্যাঁ, এইসব ফটকামি কবে বন্ধ করবি? এইসব মূর্খামি ফকিন্নির বাচ্চা কিভাবে বন্ধ করবি, আর কবে বন্ধ করবি? ছোট লোকের বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা। এছাড়া তুই তোর টাইটেলের মধ্যে আরেকটা যে লাইন লিখছিস, সেটার কোনো উত্তর দিছিস, সেটার কোনো সমাধান দিছিস? ফকিন্নির বাচ্চা, এই যে মাঝখানে টাইটেলের লাইনটা লিখলি, ব্যাংকে কত টাকা আছে? ওরে সিটা, ওরে বাপ্পা, ওরে মাগি নুডলসের বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা, কত টাকা আছে সেটা একদম ভাবে স্পষ্টভাবে পরিষ্কারভাবে মানে অ্যামাউন্টটা উল্লেখ না করলেও, যে এত টাকার বেশি আছে বা এত টাকার চেয়ে কম আছে এরকম আছে, এইভাবেও তো যে এত প্লাস হবে বা আনুমানিক এত হবে, আনুমানিক সংখ্যা বা পরিমাণটাও তো বলিস নাই, আর নির্দিষ্ট করে বলার তো প্রশ্নই আসে না। তাহলে তুই এই লাইন কেন লিখছিস? আর যে কথা বললাম, তোর বোনকে কি তুই কোনো কিছু বুঝিয়ে দিছিস? হ্যাঁ, দাঁতের বাগান তো কোনো কিছুই ধরে নাই, কোনো কিছুই করে নাই। ওই যে তুই ব্যাংকে যাবি, ব্যাংকে যাওয়ার জন্য কিছু কাগজপত্র দেখাচ্ছিস, সাজানো গোছানো পরিকল্পনা, যে ব্যাংকে যাওয়ার জন্য কিছু কাগজপত্র নেওয়ার প্রয়োজন হয়েছে, সেই জন্য তুই এই তোর মায়ের আলমারি খুলে কাগজ বের করতে আসছিস। তখন তোর বোনকে তুই দেখাইছিস, বোন এই যে আমার মায়ের আলমারিটা, এই যে তুই দেখ, তাকে শুধু দেখতে বলছিস, যে তোরটা তুই মানে বুঝে নে, এই সেই আয় ভাগাভাগি করি, এরকম তো কোনো কিছু করিস নাই। হ্যাঁ,
তাহলে এই ফটকামি ফাতরামি মানে কেন তুই তো টাইটেল থাম্বনেলের মধ্যে ফুটিয়ে তুলিস, আর এইভাবে মানে ফটকামি করে, ন্যাকামি করে, চিটারি বাটপারি প্রতারণা করে, বেহায়াপনা করে এই জুতা পিঠাগুলো কেন খাইতে আসিস? টেহা পয়সা রে এত অভাব, হ্যাঁ? জুতা পিঠা খাওয়া ছাড়াও তো বেটা টেহা পয়সা আয়োজি করুন যায় রে ফকিন্নির বাচ্চা। একদম নাচতে যেহেতু নামছিস, ঘুমটা দিয়ে লাভ আছে, মানে সেই কি হয়েছে তো তোর বউ মাগি খাতায় নাম লাগাইছে, তোর বউ তলা ভাড়া দিয়ে তোকে টাকা রুজি করে দেয়, তো সেটাই স্বীকার করে নে, মানে ওই রাস্তাতেই অবলম্বন করে। এইভাবে ক্যামেরার সামনে এসে মানে এত ধুলাই খাওয়ার কোনো দরকার নাই, তো এত বেহায়াপনা করার কোনো দরকার নাই। ক্যামেরার আড়ালে থেকে নষ্টামি নোংরামি কর, ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা। আর দাঁতের বাগান তখন ব্যাখ্যা দিচ্ছে, এই যে আমাদের আলমারিটা, এই আলমারিটা দেখে মনে বললো আপনারা আমার ভাবিকে নিয়ে অনেক কমেন্ট করেন, ভাই আর কমেন্টে দেখে দাঁতের বাগানের এখানে তো কোনো কমেন্ট পাবলিশ হয় না, তো দাঁতের বাগান কি নিয়ে কথা বলবে? দাঁতের বাগান তার ভাই কুলাঙ্গার দেশি কুত্তার কমেন্ট নিয়ে কথা বলতে আসছে। আপনারা আমার ভাবিকে অনেক ছোট করে অপমান অপদস্থ করে কথাবার্তা বলেন, যেটা আসলে উচিত না। আমার ভাবি কিন্তু আজও পর্যন্ত কোনোদিন আমার মায়ের কোনো জিনিসে হাত দেয়নি। আমার মা যদি কখনো নিজে থেকেও বলে যে ডাইনি মাগিনোর দেখো আলমারির অমুক জায়গায় অমুকটা আছে, আমার আলমারিটা দেখো কোথায় কি আছে না আছে বুঝে রাখো, ডাইনি মাগিনোর বলতো না আমি কখনো এগুলোতে হাত দিব না, এগুলোর প্রতি আমার কোনো লোভ লালসা নাই। ওরে সিটার, ওরে বাটপার, ডাইনি মাগিনোরের লোভ লালসা নাই, এটা আমার মানে বিশ্বাস করবার কাজ। আর এটা ভিউয়ার্স করে কিছু গাঁজাখোর গণ্যমূর্খ মেয়াদোত্তীর্ণ নেশাখোর যেসব টিনের চশমা পরা অবিবেচক ভিউয়ার্সরা আছে, তাদেরকে হয়তো বা বুঝাইতে পারবি ডাইনি মাগিনোরের কোনো লালসা নেই। আরে ডাইনি মাগিনোর নিজে এসে দেখতে হবে কেন? দেশি কুত্তাকে দিয়েই তো সবসময় এগুলো হাতায় যে তুমি তোমার মায়ের সবকিছু বুঝে রাখো, হঠাৎ করে কোনো কিছু হয়ে গেলে তুমি তো বলতে পারবা না তোমার মায়ের কথায় কি আছে এই সেই, তুমি মাইজ্ঞাদের মতো মাইজ্ঞা হাসু, শরীফ থেকে শরীফা হয়ে যাবা, লতিফ থেকে লতিফা হয়ে যাবা, মানে রশিদ থেকে রাশিদা হয়ে যাবা, এই সেই মানে নানান কিছু যে ইয়ে করে যে মাইজ্ঞান্তের মতো ইয়ে করে তোমার মায়ের জিনিসপত্র হাতাইবা, সোনা দানা টেয়া পয়সা এটা সেটা সব কিছু কোথায় কি আছে না আছে সব খুঁটিনাটি খুঁজে খুঁজে বের করবা। তুমি জানলেই আমার জানা হয়ে যাবে। ওইটাই তো ডাইনি মাগিনোরের ষড়যন্ত্র। দেশি কুত্তা যে ডাইনি মাগিনোরের গোলাম, এটা তো দেশি কুত্তা আজকে নিজে মুখে আবারও প্রমাণ দিয়ে গেছে। বলদের বাচ্চা, মূর্খের বাচ্চা, ফটকার বাচ্চা, সে নিজেও জানে না যে সে কি বললে কি হবে। দুইটা ডাব কেটে নিয়ে আসছে, এমনিতে তো দেখাচ্ছে যে গাছের ডাব, দাঁতের বাগান আসছে আর পরের দিনই গাছের ডাব বিক্রি করতেছে। এতদিন ডাবলা আসছে, দেশি কুত্তা বিক্রি করেনি, ঠিক আছে? বলছে আমার বোন আসুক, বোন আসুক, বোনকে তো ভাগা দিতে হবে, নাহলে বোন আবার অপবাদ দিবে যে তুই বেশি টাকা বেচছে আমার কম টাকা দিতে চাস, এটা আমি মানতাম না মানতাম না। তো দাঁতের বাগান আসার পরের দিনই ডাব বেচলো। তো এর আগেই আবার সে কিছু ডাব কিনে রাখছিল, তো সেই ডাব মানে মাগিনোরকে এবং দাঁতের বাগানকে কেটে দিচ্ছে দেশি কুত্তা। আর কেটে বলতেছে আগে বাড়ির মুরব্বীদেরকে খাওয়াই লই, বাড়ির দুইটা মুরব্বী আছে, মুরব্বী করে খাওয়াই লই, মুরব্বীরা খাইলে তারপরে যদি তাহে তাহলে আমি খাইয়াম, আমার এই বলদা ছাড়াটারে কাটতে দেন আমরা খাইয়াম। আর বাড়ির মুরব্বী কেটা? বাড়ির মুরব্বী হচ্ছে এক তার ছোট বোন, এখন তার বড় বোন, এই মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান। আর সবচেয়ে বড় মুরব্বী হচ্ছে এই ডাইনি মাগিনোর, পাট ক্ষেতের রানী, ইবলিশের নানি, বাংলাদেশি ডাইনি মাগিনোর। তো জামাইয়ের কাছে বউ আবার বাড়ির মুরব্বী হয়, তো এটা একদম হাসা কথা। মুরব্বী মানে সর্দারনি বা মালকিন, তার মনিব এই ডাইনি মাগিনোর, আর দেশি কুত্তা হচ্ছে তার গোলাম। এটা দেশি কুত্তা আবারও প্রমাণ করে দিয়ে গেল। আর সেই মাগিনোরকে নিয়ে দাঁতের বাগান দালালি চামচামি করতে আসিস। হাই রে দাঁতের বাগান, তুই মানে কিভাবে যেই তানু মন্ডলের জন্য, মানে তানু মন্ডলের জন্ম পরিচয় তুই তোর এক্স জানুর কাছে প্রশ্ন করিস, এক্স এর কাছ থেকে জানতে চাস তোর সৎ ভাতিজির জন্ম পরিচয়, তার পরিচয়, জন্মের রহস্য। আর এখন সেই কাল্লা বাপ সারা তানু মন্ডলের তলা চেটে তোকে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, এবং তুইও ডাইনি মাগিনুরের দাসী হয়ে, তার চাকরানি হয়ে এই বাড়িতে, তোর নিজের বাপের বাড়িতে তোর এন্ট্রি নিতে হচ্ছে। ছি ছি ছি, ধিক্কার জানাই। এগুলো সব তোদের কর্মফল।
তোরা যেই রকম তোদের ভাগ্যটা মানে তোদের কর্মফল তো সেরকমই হবে, যে যেই ডাইনি মাগিনরকে কোনো এক সময় তোরা এই বাড়িতে স্বীকৃতি দিতে যাস নাই, যে ডাইনি মাগিনর একটা নষ্টা ল্যাংটা পরিবারের সদস্য, মূর্খ, মানে সব দিক থেকে জঘন্য নিকৃষ্ট, তো তোর বাপ মা তুই কেউ মেনে নিতে চাস নাই। তার মেয়ে তানু মণ্ডলকে মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। তানু মণ্ডল তোর বাপের জীবদ্দশায় তোদের বাড়িতে এন্ট্রি পায় নাই। আজকে সেই ডাইনি মাগিনোর তোদের বাড়ির সর্দার নেই, তার তলা চেটে তোকে তোর বাপের বাড়িতে এন্ট্রি নিতে হয়, এবং তানু মণ্ডলের তলা চাটার জন্য তানু মণ্ডলের শ্বশুর বাড়িতে তোকে ছুটে যেতে হবে। মাত্র 10-12 দিনের জন্য বা 11 দিনের জন্য তুই বাংলাদেশে আসছিস, এর মধ্যে তোর খালা আছে, চাচা চাচিরা আছে, তোর শ্বশুর বাড়ি আছে, সেখানে যাবি। ওইগুলো বাদ দিও তানু মণ্ডলের সাথে দেখা করার জন্য তোকে তানু মণ্ডলের শ্বশুর বাড়িতে যাইতে হবে। হ্যাঁ রে, মানে রাতের বাগান বল যে সম্পূর্ণই ইয়ে করতে, শুধুমাত্র ভিউজ বাণিজ্য করতে আর নাটক করতেই তুই দেশে আসছিস। মানে তোর মায়ের জন্য সুখ পালন করা, মায়ের কবর জিয়ারত করা, এখনো তো 2 দিন কেটে গেল, তুই বলছিস মায়ের কবরটা দেখবো সবার আগে উচিত ছিল যে রাতের বেলা, যেহেতু 4টা বেজে গেছে, আস্তে আস্তে পারিস নাই, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার আগে সবার আগে মায়ের কবর জিয়ারত করা, কিন্তু সেটা এখনো পর্যন্ত করতে পারিস নাই। আবার মায়ের জন্য ভালোবাসা দরদ উতলায় উঠছে, মানে এটা বলে গলা ফাটাইতে আসিস। কথা কইতে কইতে ভিডিও লম্বা হয়ে গেছে গা। এই মর্মে তুই কেন দেশে আসছিস, মানে আমি আমার মনে যে কথাগুলো গতকাল বলতে পারিনি আজকে বলতে চেয়েছিলাম, এই মর্মে আমার একজন প্রিয় ভিউয়ার্স, আমার একজন শুভাকাঙ্ক্ষী এমডি মহসিন ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করছেন। তো সেই কমেন্টটা এখানে পরে শোনানোর ইচ্ছা ছিল, সময়ের অভাবে আজকে আর পরে শোনাতে পারতেছি না। এটাই একদম বাস্তব সত্যি কথা, বাস্তবতা, যে তুই এই কারণে আছিস। তুই কমেন্টটা পড়ে নিস, প্রয়োজন আমি অন্য কোনো দিন এই কমেন্টটা পড়ে আবার তোকে ধুলাই করবো। আপাতত এর চেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাটাকে ধুলাই করি। এই যে দেশি কুত্তা, তুই কথায় কথায় বলিস, মানে শুধুমাত্র যে মুখের কথা, কাজের কথা না, যে তোদের দুইটা ভাই বোনের মধ্যে কত ভালো সম্পর্ক বা কত বন্ডিং, তোর কাছে দাঁতের বাগান একমাত্র সম্পদ, দাঁতের বাগানের কাছেও তুই একমাত্র সম্পদ। মানে তোদের ভালোবাসা দেখে, তোদের বন্ডিং দেখে অনেকের হিংসা হয়, অনেকে তোদেরকে কমেন্ট করে বলে যে ভাই আপনাদের মধ্যে যেই সম্পর্ক, কোনো হিংসা নাই, কোনো লেনদেন নিয়ে কোনো ঝগড়াঝাটি মান অভিমান কিচ্ছু নাই, আমাদের ভাই বোনদের মধ্যে কত কাজিয়া, বাপ মরে যাওয়ার পরে বাহির বাড়ি যাইতেই পারি না, বাইরা সব দখল করে নিছে, এই সেই, তোর মধ্যে সেটা কখনোই হবে না, এই সেই। আরে ফকিনের বাচ্চা, তুই যে কত বড় চিটার, কত বড় বাটপা, কত বড় মানে স্বৈরাচার, মানে তুই যে কত আত্মসাৎকারী, সেটা মানে কিভাবে আমি এখন এখানে ব্যাখ্যা করব, আমি ভাষায় সেটা বলে শেষ করতে পারবো না। তুই যে একটা কুলাঙ্গার অমানুষ, সেটা প্রমাণ একটুখানি দিয়ে দিই। এই যে তুই ইয়ে করছিস যে তোর বোন আসলে কোথায় থাকবে কোথায় থাকবে, এটা বলে তো অনেক ভিউজ নিছিস, শেষ পর্যন্ত কোনো ভিডিওতে বলিস নাই, সবার শেষে বলছিস যে দাঁতের বাগান তোর মায়ের ঘরে থাকবে, মায়ের স্মৃতি অনুভব করার জন্য, মায়ের গন্ধ অনুভব করার জন্য, এটা সেটা। আচ্ছা মেনে নিলাম, কিন্তু দাঁতের বাগান এক রাত্র, এরপরেও দোতলায় ছিল, ইয়ে ছিল, তো তুই কি পারতি না দাঁতের বাগানকে, তোদের যেই এসি করার রুমটা আছে, যেই রুমের এসি নষ্ট না, এসিটা ভালো আছে, তোদের বেডরুমের এসি, সেই রুমে তাকে থাকতে দিতে, দাঁতের বাগানকে আগের দিনও দিছিস ওই যে তোর পুচকে ছেলের যেই পরিত্যক্ত রুমটা আছে, মানে যেটা স্টোর রুমের মতো বানিয়ে রাখছিস, তোর ছেলের খেলনা টেলনা, মেয়ের খেলনা টেলনা দিয়ে ইয়ে করে, তো ওই রুমটার মধ্যে কোনো এসি টেসি তেমন ইয়ে নাই, তো সেই রুমের মধ্যে থাকতে দিছিস। সেইখানেও দাঁতের বাগান গরমে অতিষ্ঠ হয়ে গেছে, ঘুমাইতে পারেনি। এর পরের দিন ওই যে দাঁতের বাগানকে তোর মায়ের রুমে থাকতে দিছিস, ইয়ে করছিস, জোর জবরদস্তি তাকে কি তোর বেডরুমে নিয়ে যেতে পারতি না দোতলায়, এবং তোর বেডরুমটা দিতে পারতি না? কিন্তু না, সেই ক্ষমতা, সেই অধিকার, যোগ্যতা কোনোটাই তো তোর নাই। তাহলে ডাইনি মাগিনোর তোর কান সাপ ফাড়ায় লেগো, তোর জুতা দা বাইরেতে বেড়াইতে তোর খাকি তুলে লেগো, সাপার দাঁত ফালাই দিব, যে ডাইনি মাগিনোর নিজে গরমে কষ্ট করে দাঁতের বাগানকে সুখ দিবে,
এত উদার ভাবি এই দাঁতের বাগান ডাইনি মাগিনোর না, দাঁতের বাগান যতই মুখে মুখে ইয়ে করছি ননদ ভাবির মধ্যে তো একটু মানবিমান ইয়ে তো হবেই, কিন্তু আমার ভাবি অনেক ভালো, ভাবির সাথে আমার একদম বোনের মতন সম্পর্ক। বোনে বোনেও তো ঝগড়াঝাটি হয়, একটু কথা কাটাকাটি হয়, আমাদের মধ্যে মাঝে মধ্যে হয়েছে এই সে, কিন্তু নিজের সুখ বিসর্জন দিয়ে এই ডাইনি মাগিনোর দাঁতের বাগানকে তার বেডরুমে এসির নিচে ঘুমাইতে দেয় নাই, এবং কুলাঙ্গার দেশি কুত্তাও তার বোনকে দেয় নাই। আবার কিছু দালাল চামচারা, ভাই আপনাদের ভাই বোনের বন্ডিং দেখলে খুব ভালো লাগে, আপনাদের সম্পর্কটি সারা জীবনে এমনই থাকুক। দেহ তোমরা শুনেরা, চান্দুরা, মূর্খের বাচ্চারা, বলদরা, দাঁতের বাগান আর দেশি কুত্তার মানে সামনে কি হয়, ঠিক আছে? এই ঘেউ ঘেউ মানে কতদিন থাকে, তাদের ইউটিউবের ইনকামটা যতদিন আছে, ইউটিউবে আপনারা যদি তাদেরকে বয়কট করে ফেলেন, তখন তাদের আরো সত্য নিজেদের মুখে নিজেরা এসে কেউ কেউ করে বলবে যে আমরা এতদিন পর্যন্ত, বিশেষ করে দাঁতের বাগান তখন বলবে এই ভাইটার জন্য আমি জীবনে কত কিছু হারাইছি, কত অপমানিত লাঞ্ছিত হয়েছি, কত স্যাক্রিফাইস করছি, কিন্তু এই ভাইটা আমার সাথে শেষ পর্যন্ত এরকম করলো, এটা সেটা অবশ্যই হবে। জাস্ট ওয়েট এন্ড সি, টাইম উইল সে। আপনারা দেখতে থাকেন, ঠিক আছে? কথা কইতে কইতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর অনেক কথার লাগে, আর অনেক পটকামি ফাতরামি চিটাটি বাটপারি প্রতারণার লাগিয়া আমার আসামিগুলারে এই কোলাঙ্গার দেশি কুত্তেরে আর ভণ্ড বাচাল মুরজারি শয়তান টিটগার্ডেন দাঁতের বাগানে আজকাল গোলাই করতে না, যে যে বিষয়গুলো বাদ পড়ে গেছে এগুলো লাগিয়া অন্য কোনো দিন তা করে আবার একতলা বাজদা সৌরাস্তাদ কারাটা খেয়ে দেন, বুঝছেন? আজকে এখান থেকে বিদায় লই, ঠিক আছে? সবাই ভালো থাকুন, যে আর সবাই আমার লাগিয়া, আমার দুটা সোনামণির লাগিয়া, আমার পরিবারের লাগিয়া মনের তো দোয়া করবেন, বুঝছেন? তো আজকে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।